প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সাথে আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পুরোটা সময় জুড়ে থাকব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসে ঢুকে যাই। তোমরা গত ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায়ে, যেখানে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান এই টপিক্সের উপর আলোচনা হয়েছিল, তো সেই অধ্যায়েরই আমরা আজকে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা যে বিষয়টি জানতে পারবে সেটি হলো যে মেলথাজের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে জনাধিক্য সমস্যাটি শনাক্ত করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জনসংখ্যা তত্ত্ব কী সেই বিষয়টা জানব এবং পরবর্তীতে মেলথাজ এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব, এই দুটি তত্ত্ব আমরা আলাদা আলাদাভাবে উপস্থাপন করব এবং তত্ত্বের তাত্ত্বিক বিষয়, অনুমিত শর্ত, চিত্রভিত্তিক বিশ্লেষণ এবং আমাদের গাণিতিক বিশ্লেষণ সবগুলি আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব এবং পরিশেষে আমরা মেলথাজের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের দুটি তুলনামূলক যাচাই করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জনসংখ্যা তত্ত্ব কী সেই বিষয়টি জানি। জনসংখ্যা তত্ত্ব হলো, জনসংখ্যা তত্ত্বের ইতিহাস খুব প্রাচীন। মানব সভ্যতার প্রায় সকল মহৎ চিন্তাবিদই জনসংখ্যা বিষয়ে কিছু না কিছু পাণ্ডিত্যপূর্ণ জল্পনা করেছেন। তাদের মধ্যে কনফিউসাস, প্লেটো, অ্যারিস্টটল, গিবার্নি, বটেরু, ইবনে খালদুন প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। মেলথাজ তত্ত্বের পূর্বে ইংল্যান্ডের রবার্ট ওয়ালস এবং উইলিয়াম গডউইন, ফ্রান্সের মার্কুইস ডি কন্ট্রাক্ট এবং মেলথাজ পরবর্তীতে ইংরেজ অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এম.টি. সেডলার, টি ডব্লিউ ডে এবং হারবার্ট স্পেন্সার ও কোরাডো গিনি, হেনরি জেরুস, কার্ল মার্কস এবং কার্ল স্যান্ডার্স ও ডব্লিউ.এস. থমসন প্রমুখ উল্লেখযোগ্য। জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন বর্তমান জনসংখ্যা, জনসংখ্যার বৃদ্ধির হার, তার ফলাফল এবং জনসংখ্যার নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়সমূহ যে তত্ত্বে আলোচিত হয় তাকেই জনসংখ্যা তত্ত্ব বলা হয়। কোনো দেশের শ্রমের যোগান সাধারণত জনসংখ্যা ও শ্রমের দক্ষতার উপরে নির্ভর করে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন শ্রমশক্তির উপর নির্ভরশীল। কথাটি এই জন্য বলা হলো যে শ্রমশক্তির উপরে বিশেষভাবে নির্ভরশীল। আবার এই শ্রমশক্তি জনসংখ্যার উপর নির্ভর করে। তাই যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমের যোগান তথা জনসংখ্যার প্রভাব সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য জনসংখ্যা তত্ত্বসমূহ পাঠ করা অত্যন্ত প্রয়োজন। জনসংখ্যা বিষয়ক দুটি তত্ত্ব আমরা আলোচনা করব আজকে। একটি হচ্ছে মেলথাজের জনসংখ্যা তত্ত্ব এবং অপরটি হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। মেলথাজের জনসংখ্যা তত্ত্ব, আমরা মেলথাজের জনসংখ্যা তত্ত্ব আলোচনা করব আজকে। মেলথাজের জনসংখ্যা তত্ত্বের আলোচ্যের যে উৎসগত বিষয় সেটি হচ্ছে যে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ 1798 সালে নীতিবাগীশ, সুপণ্ডিত, ধর্মযাজক এবং ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট মেলথাজ জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক যে বক্তব্য, অ্যান এসে অন দ্য
প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থের প্রচার করেন। এটি হচ্ছে মেলথাজের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বকে জনসংখ্যার জৈবিক ও সামাজিক তত্ত্ব বা ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল থিওরিস অফ পপুলেশন হিসেবেও অবহিত করা হয়। জনসংখ্যার সম্পর্কে মেলথাজের যে মূল বক্তব্য সেটি হচ্ছে, মেলথাজ তত্ত্বের মূল ভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবন ধারণের জন্য জীবন ধারণের জন্য যে অতীব জরুরি উপকরণ তা হচ্ছে খাদ্য, সেই খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় হচ্ছে গাণিতিক হারে। মেলথাজ মূলত এই যে জনসংখ্যার জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, এবং মানুষের জীবন ধারণের জন্য যে অতীব প্রয়োজনীয় উপকরণ সেটি খাদ্য, এবং এই খাদ্য উৎপাদন যে গাণিতিক হারে বৃদ্ধি পায়, এই দুটি বিষয়ের ভিতরে আসলে সামঞ্জস্য বিধান করা হয়েছে। এবং এই দুটি বিষয়ের ভিতরে যে তুলনামূলক যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, যে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য উৎপাদনের যে বৃদ্ধির একটি সম্পর্ক রয়েছে, এটি মূলত মেলথাজের তথ্যে আলোকপাত করা হয়েছে। এক্ষেত্রে জ্যামিতিক ও গাণিতিক হারে বৃদ্ধি পাওয়ার অর্থ হলো জনসংখ্যা বাড়ে। আমরা জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, জ্যামিতিক হার এবং গাণিতিক হার বিষয়টা আমরা দেখি। 4, 8, 16, 32, 64 গাণিতিক হার 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ জ্যামিতিক হার এবং গাণিতিক হার বিষয় দুটো যদি আমরা অবগত হই, যেমন জ্যামিতিক হার প্রতিটি অঙ্কে আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে, 1, 2, 4, 8, 16, 32, 64। এবং গাণিতিক হার নর্মালি আমরা যে বিষয়গুলো দেখি 1, 2, 3, 4, 5, 6 এভাবে যে হারটা হবে সেটা হচ্ছে গাণিতিক হার। এই যে জ্যামিতিক হার এবং গাণিতিক হার, মেলথাজ বলতেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় এই জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় হচ্ছে গাণিতিক হারে। তো জ্যামিতিক হার এবং গাণিতিক হার সম্পর্কে যদি আমরা জানি, এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে, অর্থাৎ গাণিতিক হারে, এবং জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে জ্যামিতিক হারে, এই দুটি বিষয় মেলথাজ বলেন। এবং তিনি বলেন বা তিনি মনে করতেন যে আর্থিক সামর্থ্যের চেয়ে জনসংখ্যা বেশি হলে মানুষের উন্নতি এবং সুখ কখনই হবে না। সীমিত সম্পদের মধ্যে ক্রমবর্ধমান জনসংখ্যা অর্থনৈতিক সুখকে নস্যাৎ করে দেয়। অর্থাৎ মানুষের সম্পদের তুলনায় যখনই জনসংখ্যার পরিমাণ বেশি হয়ে যাবে, তখনই সেটি পরিবার বা দেশের সুখকে কেড়ে নিবে বা সুখকে নস্যাৎ করে দিবে। এটাই মূলত মেলথাজ বলতে চাচ্ছেন, যে ক্রমবর্ধমান জনসংখ্যা কি করতে, যে অর্থনৈতিক যে সুখ, সেই সুখটাকে নস্যাৎ করে দেয়। এই মেলথাজ জনসংখ্যা তত্ত্ব দিতে গিয়ে কিছু অনুমিত শর্তের অবতারণা করেছেন। আমরা সেই অনুমিত শর্তগুলো কি? অনুমিত শর্ত। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য। একমাত্র উৎপাদন ব্যবস্থা হলো কৃষি জমি উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত। উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত। অর্থাৎ অনুমিত শর্তে মেলথাজ বলছেন যে জীবন ধারণের জন্য যে উপকরণ তথা খাদ্যের যোগান সীমিত থাকবে। অর্থাৎ এই মেলথাজের জনসংখ্যা তত্ত্বটিকে কার্যকর করার ক্ষেত্রে কিছু শর্তের অবতারণা করেছেন। তিনি প্রথমেই বলেছেন যে খাদ্যের যোগান সীমিত থাকতে হবে এবং কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য হবে।
তারপরে উনি বলেছেন যে একমাত্র উৎপাদন ব্যবস্থা হলো কৃষি। পরবর্তীতে বলেছেন জমি এবং উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ জমির পরিমাণ সীমিত একটি নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে এবং উৎপাদন ক্ষমতা বা উৎপাদন যে দক্ষতা বলা হয় সেটিও অপরিবর্তিত থাকতে হবে। পরবর্তীতে উনি বলেছেন যে উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে আমরা যে প্রযুক্তি বা যে টেকনোলজিটা ব্যবহার করব সেটি অপরিবর্তিত থাকতে হবে। আমরা একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ যে সময়টার ভিতরে আমরা এই মেলথাজের তথ্যটিকে প্রমাণ করার চেষ্টা করব সেই সময়ের ভিতরে আমার উৎপাদন প্রযুক্তিও অপরিবর্তিত থাকতে হবে। তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে নরনারীর মধ্যে যে আকর্ষণ সে প্রয়োজনীয়, নিয়ন্ত্রিত ও শাশ্বত, অর্থাৎ এই শর্তটিও আমাদের অনুমিত শর্তের ভিতরে রয়েছে। তো সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেলথাজের তত্ত্বের অনুমিত শর্তগুলো দেখলাম। এখন আমরা তত্ত্বের বিশ্লেষণে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, মেলথাজের জনসংখ্যা তত্ত্বের বিশ্লেষণে আমরা একটি ছক নিয়েছি। এই ছকে আমরা প্রথমে দেখেছি যে বছর, অর্থাৎ 0 থেকে 25, 50, 75, 100, 200 এবং 300 বছর, অর্থাৎ 25 বছরের জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের বৃদ্ধির পরিমাণ কীরকম হয়, 50 বছর পরে কীরকম হয়, 75 বছর পরে, পরবর্তীতে 100 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি কীরকম হয় এবং খাদ্য উৎপাদন কী হারে বৃদ্ধি পায়, 200 বছর এবং 300 বছর দেখা যাচ্ছে। আমরা প্রথমেই দেখি যে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন প্রথমেই বৃদ্ধি পায় এক এক করে। তারপরে 25 বছরে দেখা যাচ্ছে যে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় একই, 2 এবং 50 বছর পরে দেখা যাচ্ছে যে খাদ্য জনসংখ্যা বৃদ্ধি 25 বছর থেকে দ্বিগুণ হয়ে যায় এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি 2 থেকে 3 হয়। এভাবে 75 বছর পরে আমরা দেখি জনসংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ 50 বছর থেকে 25 বছর, অর্থাৎ প্রতি 25 বছর অন্তর অন্তর আমরা দেখি জনসংখ্যার বৃদ্ধির হারটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ মেলথাজের যে জনসংখ্যা থিওরিতে উনি যে বলছেন যে যদি জনসংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে প্রতি 25 বছর অন্তর অন্তর একটি দেশের জনসংখ্যা দ্বিগুণ হবে। অর্থাৎ মেলথাজ 25 বছর সময়কে একক হিসেবে ধরে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধির 25 বছর অন্তর যে হারে পরিবর্তিত হয় তাকে উনি এই সূচি বা এই ছকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছেন। বলছেন যে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির যে উপরোক্ত যে সম্পর্ক থেকে আমরা বলতে পারি বা বোঝা যায় যে 100 বছর খাদ্য বাড়বে 5 গুণ, কিন্তু জনসংখ্যা বাড়বে 16 গুণ। 100 বছরে খাদ্য উৎপাদন বাড়বে 5 গুণ এবং জনসংখ্যা বাড়বে 16 গুণ। মেলথাজ এই বিষয়টি এখানে বলার চেষ্টা করছেন যে একইভাবে 3 শতাব্দী পরে, অর্থাৎ 300 বছর পরে খাদ্য বাড়বে 13 গুণ। 300 বছর পরে খাদ্য বাড়বে 13 গুণ, কিন্তু জনসংখ্যা বাড়বে 4096 গুণ। জনসংখ্যা বৃদ্ধির হারটা এভাবে বৃদ্ধি পায় যে 100 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি পাবে 16 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে 5 গুণ। তেমনি 3 শতাধিক বছর পরে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে 13 গুণ, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাবে 4096 গুণ। এভাবে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের ভিতরে একটি সম্পর্ক স্থাপিত হয় এবং এই দুইয়ের ব্যবধান হবে একটা সময় গিয়ে অপরিমেয় হবে। মেলথাজ তার পুয়ার লসে মন্তব্য করেন যে গরিবদের কষ্টের ভার লাঘব করার প্রচেষ্টা পৃথিবী থেকে নিকৃষ্টতর মানুষের ভরে দিবে, অর্থাৎ খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্য সরবরাহ অপ্রতুলতা দেখা দিবে। উনি বলছেন যে গরিব মানুষের কষ্টের ভার লাঘব করার প্রচেষ্টা পৃথিবীকে নিকৃষ্টতর মানুষে ভরে দিবে এবং খাদ্য এবং অন্যান্য যে ভোগ্যপণ্য আছে সেগুলোর সরবরাহ অপ্রতুলতা দেখা দিবে। জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, ফলে সে তার অজ্ঞাতসারে নিজের ও পরিবারের দুঃখ কষ্টের সাথে দেশের ও অন্যদেরও দুঃখ কষ্ট বৃদ্ধি করবে। তার মতে ভোগ্যপণ্য উৎপাদন ও কর্মসংস্থান যদি উত্তরোত্তর বৃদ্ধি পায়ও বা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে কর্মপ্রার্থীর সংখ্যা ও ক্ষুধার্ত মুখ। এ যেন কুকুরের লেজ ধরার খেলার মতো, যে যতই মুখ যতটা লেজের কাছাকাছি যায় লেজও ততটা সরে যায়। এই অবস্থাটিকে মেলথাজ এইভাবেই ব্যাখ্যা করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেলথাজের তথ্যটিকে এখন আমরা একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেলথাজের তথ্যের চিত্রভিত্তিক বিশ্লেষণ এখন যাব। আমরা ও এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে আমরা ধরলাম সময়, অর্থাৎ বছর ধরলাম, সেখানে 25, 50, 75
100 এবং 125, অর্থাৎ প্রতি গড় অন্তর আমরা 25 বছর ব্যবধান ধরলাম। এবং লম্ব অক্ষে আমরা প্রতি গড়ে আমরা এক ব্যবধান ধরে আমরা 16 পর্যন্ত দেখালাম। লম্ব অক্ষে দেখালাম আমরা খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধি, যেটাকে আমরা ফুড এফ এবং পি দ্বারা প্রকাশ করলাম, ফুড অ্যান্ড পপুলেশন। আর এই ভূমি অক্ষকে আমরা টি প্রকাশ করলাম, অর্থাৎ টাইম, বছর। সেখানে আমরা দেখতে পাই যে চিত্রে ভূমি অক্ষে প্রতি 25 বছর সময়কে একক হিসেবে ধরা হয় এবং লম্ব অক্ষে খাদ্য উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ করা হয়। প্রতি 25 বছর অন্তর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এভাবে বৃদ্ধি পায় হচ্ছে খাদ্য উৎপাদন। এভাবে প্রাপ্ত বিন্দুসমূহ সমন্বয়ে খাদ্য রেখা পাওয়া যায় ইউএফ, অর্থাৎ আমরা যে খাদ্য রেখাটি পাই সেটি এই ইউএফ হচ্ছে খাদ্য রেখা, ইউএফ হচ্ছে খাদ্য রেখা। এই খাদ্য রেখাটি আমরা পাই প্রতিটি বিন্দুর সমন্বয়ে আমরা ইউএফ একটি খাদ্য রেখা পাই। সেখানে আমরা দেখতে পাই যে সূচি থেকে প্রাপ্ত প্রতি একক সময়ে জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ করা হয়েছে, জনসংখ্যা রেখা পাওয়া যায়, সেটি হচ্ছে ইউপি। এই ইউপি হচ্ছে জনসংখ্যা রেখা, ইউপি হচ্ছে জনসংখ্যা রেখা এবং ইউএফ হচ্ছে খাদ্য রেখা। চিত্রে লক্ষ্য করা যায় যে 25 বছর সময়, অর্থাৎ প্রতি 25 বছর সময়ের পর খাদ্য বৃদ্ধির হার অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার অধিক হয়, অর্থাৎ 100 বছর সময়ের মধ্যে উভয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এ বি সি, অর্থাৎ এই যে দূরত্বটা, এই যে ত্রিভুজটা তৈরি হয়, এই ত্রিভুজটা তৈরি হয় 100 বছর সময়ের ভিতরে এই ত্রিভুজটা তৈরি হয়, অর্থাৎ খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে যে ব্যবধান, উভয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটি তৈরি হয় এখানে এ বি সি এই অংশ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেলথাজের তথ্যের অনুমিত শর্ত দেখলাম। আমরা একটি তালিকা বা কাল্পনিক সূচি থেকে কিভাবে জনসংখ্যা বৃদ্ধির এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পরিমাপ করা হয় সেটি মেলথাজ দেখানোর পরে আমরা চিত্রভিত্তিক যে ব্যাখ্যাটি সেটি দেখানো হলো। এখন আমরা মেলথাজের তথ্যের সমালোচনায় চলে যাব। সমালোচনায় দেখব আমরা মেলথাজ কি বলেছেন। বলো শিক্ষার্থী বন্ধুরা, মেলথাজের জনসংখ্যার সমালোচনায় যাওয়ার আগে আমরা মেলথাজের জনসংখ্যার এই জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে বা জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে মেলথাজ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে জানব। মেলথাজ তার তত্ত্বে দু ধরনের প্রতিরোধ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে নিবারণমূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটাকে উনি বলেছেন প্রিভেন্টিভ চেক বা প্রতিরোধমূলক ব্যবস্থা। তারপরে উনি বলছেন প্রাকৃতিক নিরোধ বা বাস্তব রোধন ব্যবস্থা, যেটাকে বলছেন উনি পজিটিভ চেক। নিবারণমূলক ব্যবস্থা উনি কি বলেছেন যে নিবারণ ব্যবস্থাকে মেলথাজের নৈতিক বাধা, পাপ ও লাঞ্ছনার মধ্যে বিভক্ত করেছেন। নৈতিক বাধা বলতে তিনি কোনো প্রকার অনিয়ম অনাচার ব্যতি রেখে বিবাহ থেকে বিরত থাকা, পাপ বলতে নরনারীর যে অবৈধ সম্পর্ক এবং অস্বাভাবিক যে অনুরাগ, বিবাহ সজ্জার পবিত্রতা লঙ্ঘন, লাঞ্ছনা বলতে উনি যুদ্ধ বিগ্রহের কথা বলেছেন এবং বাড়াবাড়ি ইত্যাদিকে উনি বুঝান। তিনি মানুষের নৈতিক গুণাবলী উন্নত করার মাধ্যমে সুবিবেক সম্পন্ন এবং সচ্চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রতি ইঙ্গিত করেছেন। পরবর্তীতে উনি বলেছেন যে প্রাকৃতিক নিরোধ বলতে উনি অসম্পূর্ণ যে পেশাগত নিযুক্তি এবং কঠোর শ্রম, চরম দারিদ্রতা, শিশুদের অযত্ন প্রতিপালন, জটিল রোগ, মহামারী, সকল প্রকার বাড়াবাড়ি ইত্যাদিকে উনি বুঝিয়েছেন। মেলথাজ তার একটি চক্রের মাধ্যমে, মেলথাজীয় একটি চক্রের মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করেছেন। সেই চক্রটি আমরা এখন দেখব। মেলথাজ এভাবে একটি চক্রের মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করেছেন। এটাকে উনি বলেছেন যে মেলথাজীয় চক্র, অর্থাৎ মেলথাসীয় চক্র। এখানে উনি বলেছেন যে প্রথমে উনি বলেছেন প্রাকৃতিক নিরোধ, তারপরে উনি বলেছেন জনাধিক্য, উনি বলেছেন খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্য, খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা।
এটাকে উনি এই চক্রটাকে এইভাবে উনি রানিং করেছেন, এইভাবে উনি বোঝানোর চেষ্টা করেছেন এবং এটিকে উনি ম্যালথাজের চক্র নামে উল্লেখ করেছেন। উনি বলেছেন যে এই চক্রে উনি বলেছেন যে খাদ্য এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থায় দীর্ঘস্থায়ী হয়নি। জনসংখ্যা সর্বদাই খাদ্য যোগানকে ছাড়িয়ে যাওয়ার দিকে ঝোঁক দেখা যায়, অর্থাৎ জনাধিক্য ঘটেছে। তখন জনসংখ্যা নিয়ন্ত্রণ যে প্রাকৃতিক উপায়গুলো কাজ করতে থাকে, এভাবে পুনরায় জনসংখ্যা এবং খাদ্যর মধ্যে যে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, যা স্থায়ী হবে না কখনোই। এবং ম্যালথাজ মনে করেন প্রাকৃতিক যে উপায়গুলো যে নিষ্ঠুর এবং মানুষের জন্য দুঃখবহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এর ফলে সাফল্যের সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায় বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। এবং উনি সমালোচনায় যেসব বিষয়গুলো অবতারণা করেছেন সেই বিষয়গুলো আমরা দেখব। ম্যালথাজবাদ ও জনসংখ্যা তত্ত্বটি এক আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব হলেও পরবর্তীকালে তা নানাভাবে সমালোচিত হয়েছে। অর্থাৎ ম্যালথাজের এই তত্ত্বটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে এবং এই তত্ত্বের যে দুর্বল দিকগুলো সেগুলো প্রথমে উনি বলেছেন যে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না। সমালোচকরা বলেছেন যে ম্যালথাজ যে বলেছেন জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে, সমালোচকরা বলেছেন যে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না। ওনারা বলেছেন যে ম্যালথাজের মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, কিন্তু প্রকৃতপক্ষে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের ভোগবিলাস, সুখ স্বাচ্ছন্দ্য তথা জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যায়। ফলে বর্তমানে অনেক উন্নত দেশে জনসংখ্যা ক্রমহ্রাসমান হারে বাড়ছে। পরবর্তীতে উনি বলেছেন বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদ জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধির কার্যকারিতার উপর ভিত্তি করেই ম্যালথাজ ব্যক্ত করেন যে খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। বাস্তবে জৈব রাসায়নিক সার ও উন্নত প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করার ফলে উন্নত প্রথায় চাষ এবং উন্নত বীজ, সেচ, পানি নিষ্কাশন ইত্যাদি দ্বারা একই জমিতে খাদ্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব। এর ফলে খাদ্য উৎপাদন গাণিতিক হার ভুল প্রমাণিত হয়েছে। পরবর্তীতে উনি বলেছেন যে শিল্প বিপ্লব ও প্রযুক্তিগত উন্নয়ন, অর্থাৎ ব্রিটেনে সংগঠিত শিল্প বিপ্লব এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলে উন্নত দেশগুলোতে উৎপাদনের পরিমাণ জনসংখ্যা বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে। এরও প্রযুক্তিগত বিপ্লবের জাদুকরী প্রভাব সম্পর্কে ম্যালথাজ মোটেও অবহিত ছিলেন না। পরবর্তীতে বলা হয়েছে যে জনসংখ্যার গুণগত দিক উপেক্ষিত, অর্থাৎ ম্যালথাজ তত্ত্বে জনসংখ্যার কেবল সংখ্যাগত দিকটি বিবেচনা করা হয়েছে, গুণগত দিক উপেক্ষিত হয়েছে। মানুষ শুধু ক্ষুধার্ত মুখ ও পেট নিয়ে জন্মগ্রহণ করে না, কর্মঠ হাত ও বিদ্যা বুদ্ধির সাহায্যে যথেষ্ট উপার্জনের পথও প্রশস্ত করে। পরবর্তীতে বলেছেন যে সম্পদের ন্যায্য বন্টন, অর্থাৎ বর্তমানকালে সম্পদ বন্টনের সমস্যা জনসংখ্যা বৃদ্ধির সমস্যা হতে প্রবলতর। সেলিকম্যানের মতে জনসংখ্যা শুধু সংখ্যাগত সমস্যা নয়, বরং এটি সম্পদের দক্ষ উৎপাদন ও ন্যায্য বন্টনেরও সমস্যা। পরবর্তীতে বলা হয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা, আংশিক দৃষ্টিকোণ থেকে দেখলে কোনো দেশকে খাদ্য ঘাটতির এলাকা বলে মনে হতে পারে, কিন্তু সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বলা যায় আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার মাধ্যমে পৃথিবীর খাদ্য উদ্বৃত্ত এলাকা থেকে খাদ্য ঘাটতি এলাকায় তা সরবরাহ করা সম্ভব। সর্বশেষ যে পয়েন্টটি বলা হয়েছে, সমালোচকরা বলেছেন যে চিত্ত বিনোদন ও উন্নত শিক্ষার কারণে জন্মহার হ্রাস, অর্থাৎ শিক্ষা ও সংস্কৃতিতে দেশ উন্নত হলে এবং চিত্ত বিনোদনের সুযোগ ও জীবনকে উপভোগ করার যে বাসনা প্রবৃত্তির ফলে জনসংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি কোনো সুযোগ থাকে না। টিআর ম্যালথাজ বহু বিতর্কিত, বহু প্রশংসিত নাম। তাকে কখনো আমরা হিমালয়ের চূড়ায় তুলেছি, আবার কখনো টেনে নামিয়েছি অতি সাধারণ স্তরে, তবে খুব একটা দূরে বেশি দিন তাকে সরিয়ে রাখতে পারিনি। ম্যালথাজের তত্ত্বের অনেক সমালোচনা থাকলেও এই তত্ত্বের গুরুত্ব বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল বা অনুন্নত দেশে বিদ্যমান। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন, জীবনযাত্রার মানের উন্নয়নের ফলে উন্নত দেশে তার তত্ত্ব ব্যর্থ হলেও দরিদ্র দেশগুলোতে জনসংখ্যার পরিমাণ সম্পর্কে সচেতন করছে এবং খাদ্য ও প্রচলিত শক্তির উৎসে যে সসীম সে সম্বন্ধে আমাদেরকেও সজাগ করছি। অর্থনীতিবিদ পিএস স্যামুয়েলসন যথার্থ বলেছেন, যে ভারত, চীন এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলে খাদ্য জনসংখ্যার মধ্যে সামঞ্জস্যের কথাটি যখন ভাবা হয় তখন এই তথ্যের মধ্যে সত্যের যে বীজ নিহিত আছে তা প্রমাণিত হয়। ম্যালথাজের সমালোচকরা তাকে মিথ্যা ভবিষ্যৎ প্রবক্তা বলে অবহিত করলেও বাংলাদেশের মতো দেশগুলোর জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং বিকল্প খাদ্য ও শক্তির যে উৎস সন্ধানে প্রত্যক্ষভাবে তার কাছে ঋণী। এবং 2008 সালে বাংলাদেশ ও বিশ্বব্যাপী
যে খাদ্যশস্যের চরম সংকট, উচ্চ মূল্য, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে, এই তত্ত্ব ভবিষ্যতের জন্য আমাদেরকে সচেতন করবে নিশ্চিত বলা যায়। সুতরাং অনুন্নত এবং উন্নয়নশীল দেশের ক্ষেত্রে তার তত্ত্বের প্রয়োগশীলতা লক্ষ্য করা যায়। 200 বছর পরে উন্নত দেশসমূহ এই তত্ত্বের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে গবেষণার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, মেলথাজের জনসংখ্যার পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যা এমন একটি জনসংখ্যার স্তর নির্দেশ করে যেখানে উৎপাদন ও আয় সর্বাধিক হয়, অর্থাৎ যে জনসংখ্যায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব তাকেই কাম্য জনসংখ্যা বলে। কাম্য জনসংখ্যার কথা প্লেটো এবং বাটেরো কয়েকশো বছর পূর্বে বললেও বর্তমান শতাব্দীতে জুলিয়াস ওল্ফ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কাম্য জনসংখ্যা বিশ্লেষণ করেন। কোন স্থানে জনসংখ্যা কম বা বেশি হতে পারে। কাম্য জনসংখ্যা হলো কম অথবা বেশি জনসংখ্যার ত্রুটিমুক্ত মাঝারি একটি অবস্থা। কেই বোল্ডিং এর মতে যে জনসংখ্যার দ্বারা জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে তাকে কাম্য জনসংখ্যা বলে। অধ্যাপক ডাল্টনের মতে কাম্য জনসংখ্যা হলো তা যা মাথাপিছু আয়কে সর্বোচ্চ স্তরে উপনীত করে। কাম্য জনসংখ্যার পরিমাপে আমরা কিভাবে করব? যে অধ্যাপক ডি ডাল্টন কাম্য জনসংখ্যার পরিমাপের জন্য একটি সূত্র ব্যবহার করেন, সেটি হচ্ছে m is equal to a minus o divided by o, অর্থাৎ m হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ, a হচ্ছে প্রকৃত জনসংখ্যা আর o হচ্ছে কাম্য জনসংখ্যা, অর্থাৎ a হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন, o হচ্ছে অপটিমাম পপুলেশন। কাম্য জনসংখ্যা তত্ত্ব আমরা যদি বলি যে এর উৎপত্তি কোথা থেকে হয় এবং কিভাবে হয়। কাম্য জনসংখ্যা সম্পর্কে অধ্যাপক এডওয়ার্ড ওয়েস্ট এবং হেনরি সিডউইক্স সহ অনেক অর্থনীতিবিদ ধারণা প্রদান করলেও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক এডউইন ক্যানন কর্তৃক 1924 সালে প্রকাশিত ওয়েলথ নামক গ্রন্থে কাম্য জনসংখ্যার ধারণা তত্ত্বাকারে উপস্থাপন করেন। পরবর্তীতে এই ধারণা রবিনসন, ডাল্টন এবং কার্ল স্যান্ডার্স কর্তৃক জনপ্রিয়তা লাভ করে। 1923 সালে দ্য পপুলেশন প্রবলেম এ স্টাডি ইন ইভলিউশন গ্রন্থে কার্ল স্যান্ডার্স এই বক্তব্যটি অধিক জনপ্রিয়তা লাভ করে বিদায় কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কার্ল স্যান্ডার্স এর তত্ত্বকেই বোঝানো হয় বা বোঝায়। এর মূল কথা কি? অর্থাৎ কার্ল স্যান্ডার্স এই কাম্য জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে যে মূল বক্তব্যটি দেন সেটি হলো যে কাম্য জনসংখ্যা বলতে মাথাপিছু সর্বোচ্চ আয় স্তরের জনসংখ্যাকেই বোঝানো হয়। অর্থাৎ কাম্য জনসংখ্যা বলতে জনসংখ্যার এমন একটি স্তর বোঝায় যেখানে নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থা সাপেক্ষে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জিত হয়। দেশের প্রকৃত জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা অপেক্ষা কম বা বেশি হয় তাহলে উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু আয় সর্বাধিক অপেক্ষা কম হবে। এই তত্ত্ব অনুসারে দেশের প্রাকৃতিক সম্পদগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন এবং এই নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যাকেই কাম্য জনসংখ্যা বলে। কাম্য জনসংখ্যা তত্ত্বে যেসব অনুমিত শর্তগুলো কার্ল স্যান্ডার্স অবতারণা করেন সেটি হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির সময় মোট জনসংখ্যা ও কর্মক্ষম জনসংখ্যার অনুপাত স্থির থাকবে। 2 নম্বরে উনি বলেন যে কর্মক্ষম জনসংখ্যার মাথাপিছু উৎপাদন ঘন্টা স্থির থাকবে। 3 নম্বরে বলেন উনি যে নির্দিষ্ট সময়ে কোনো দেশে প্রাকৃতিক সম্পদ, মূলধন এবং কারিগরি কৌশল স্থির থাকবে। দেশে পুনর্নিয়োগ অবস্থা বর্তমান থাকবে। উন্নত জ্ঞান, সংস্কৃতি ও জীবনযাত্রা এবং পর্যাপ্ত জনশক্তি কর্মক্ষম থাকবে, কর্মোদ্যম থাকবে। এই বিষয়গুলো কাম্য জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত হিসেবে ধরে নেওয়া হয় এবং কাম্য জনসংখ্যা সম্পর্কে যে অভিমত অধ্যাপক রবিনসনের মতে যেখানে সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন বা প্রতিদান সৃষ্টি হয় সেই স্তরের জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। অধ্যাপক হিক্সের মতে কাম্য জনসংখ্যা ওই স্তরকে নির্দেশ করে যেখানে মাথাপিছু উৎপাদন সর্বোচ্চ হয়। কার্ল স্যান্ডার্স বলেন যে জনসংখ্যা স্তরে সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ পাওয়া যায় সেই স্তরের জনসংখ্যাকেই কাম্য জনসংখ্যা বলা হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সার্ভে তার দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন গ্রন্থে কাম্য জনসংখ্যা সম্পর্কে বলেন যে স্তরের মাথাপিছু প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ সেই স্তরের জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। অতএব
উক্ত এই সংজ্ঞাগুলোর পর্যালোচনা করলে বা উপরোক্ত যে মতামতগুলো আমরা আলোচনা করলাম সেগুলো পর্যালোচনা করে আমরা বলতে পারি যে যেই স্তরে সর্বোচ্চ মাথাপিছু উৎপাদন, সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ, সর্বোচ্চ উৎপাদন ও সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব, সেই স্তরের জনসংখ্যাকেই কোনো দেশের কাম্য জনসংখ্যা বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, কাম্য জনসংখ্যা তত্ত্বের বিশ্লেষণ করতে গিয়ে আমরা প্রথমেই মনে করি বাংলাদেশের জনসংখ্যা হলো 4 কোটি এবং বর্তমান জনসংখ্যা হলো 18 কোটি, বা আমরা ধরে নিলাম 14 কোটি। এক্ষেত্রে কাম্য জনসংখ্যা নির্ণয়ের যে ডাল্টনের সূত্র পাই আমরা, যে 14 কোটি বর্তমান জনসংখ্যা, 4 কোটি হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা, 4 দিয়ে আমরা ডিভাইড করলে সেখানে আমরা পাই 2.5। আমরা জানি এম এর মান যত বড় হবে জনসংখ্যার অসামঞ্জস্য তত বেশি হবে বলা যায়। অর্থাৎ এম এর মান এম ইজ ইকুয়াল টু আমরা পাই 2.5, এম ইজ ইকুয়াল টু পাই 2.5। অর্থাৎ বলছে যে এম এর মান যত বেশি হবে অসামঞ্জস্যতা তত বেশি হবে বলা যায়। এই মান ধনাত্মক হলে অধিক জনসংখ্যা এবং ঋণাত্মক হলে নিম্ন জনসংখ্যা ও শূন্য হলে কাম্য জনসংখ্যাকে নির্দেশ করে। কে বল্ডিং যে কাম্য জনসংখ্যার ধারণাকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সার্ভে তার দ্য জেনারেল থিওরি অফ পপুলেশন গ্রন্থে একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। সেই চিত্রটি আমরা এখানে উপস্থাপন করলাম। সেখানে আমরা দেখতে পাই যে চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যা এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে জীবনযাত্রার মান। এই লম্ব অক্ষে দেখানো হয়েছে জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান, এবং ভূমি অক্ষে দেখানো হয়েছে জনসংখ্যা। সেখানে আমরা দেখতে পাই এসএস একটি রেখা পাই আমরা। সেই এসএস রেখাটি হচ্ছে, এসএস রেখা হলো জীবনযাত্রার মান রেখা, যাকে বলা হয় জনসংখ্যার একটি অপেক্ষক। অর্থাৎ এস ইজ ইকুয়াল টু ফাংশন অফ পপুলেশন। এখানে আমরা দেখতে পাই যে এই পি ইউ দ্বারা বোঝানো হয়েছে আন্ডার পপুলেশন আর পি ও দ্বারা বোঝানো হয়েছে ওভার পপুলেশন। মেলথাজের জনসংখ্যার সাথে এই কাম্য জনসংখ্যার এখানে একটি চিত্রভিত্তিক আমরা পার্থক্য দেখতে পাই। চিত্র থেকে লক্ষ্য করি যে ও এন পরিমাণ জনসংখ্যা স্তরে এম বিন্দুতে জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়। এরূপ জনসংখ্যাকে বোল্ডিং কাম্য জনসংখ্যা বলেন। চিত্রে ওপিইউ হচ্ছে নিম্ন জনসংখ্যা অর্থাৎ আন্ডার পপুলেশন এবং ওপিও হচ্ছে অধিক জনসংখ্যা অর্থাৎ ওভার পপুলেশন। এরূপ ক্ষেত্রে দেশে প্রাপ্ত যে সম্পদের তুলনায় প্রকৃত জনসংখ্যা যথাক্রমে কম এবং বেশি হওয়ায় সম্পদের যে অপূর্ণ ব্যবহার এবং দুষ্প্রাপ্যতার কারণে জীবনযাত্রার মান কম হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কাম্য জনসংখ্যা তত্ত্বের সমালোচনায় যাব। কাম্য জনসংখ্যা তত্ত্বের ব্যবহারিক উপযোগিতা এবং তথ্যের মূল্যায়ন না থাকায় এটি অধিকতর দুর্বল হয়ে পড়েছে। আমরা এই তত্ত্বের সমালোচনায় প্রথমে দেখতে পাই যে তত্ত্বটি বাস্তব তত্ত্ব নয় বলেছেন। সমালোচকরা বলেছেন তত্ত্বটি বাস্তব তত্ত্ব নয়, অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যা বিষয়ক বাস্তব তত্ত্ব নয়, কারণ এই কাম্য জনসংখ্যা স্তর কোথায় তা বলা কঠিন এবং পরিমাপ করাও কঠিন। 2 নম্বরে বলা হয়েছে মাথাপিছু আয় সঠিকভাবে নির্ণয় করা যায় না, অর্থাৎ মাথাপিছু আয় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সকল তথ্যই প্রায় অপর্যাপ্ত, ভুল ও অবিশ্বাসযোগ্য, যা কাম্য জনসংখ্যাকে সন্দেহজনক করে তোলে। 3 নম্বরে বলা হয়েছে বর্ধিত মাথাপিছু আয় বন্টনে এই তথ্য অসমর্থ, অর্থাৎ বর্ধিত জনসংখ্যা বর্ধিত আয় বন্টনে এই তথ্য অসমর্থ। 4 নম্বরে বলা হয়েছে কাম্য জনসংখ্যা চলমান বিন্দু, কাম্য জনসংখ্যা চলমান বিন্দু, অর্থাৎ মানুষের জ্ঞান সাধনার মাধ্যমে ক্রমাগত আবিষ্কার ও গবেষণার ফলে সম্পদের পরিমাণগত এবং গুণগত পরিবর্তনের দ্বারা জীবনযাত্রার মানেরও পরিবর্তন ঘটেছে। এই অবস্থায় কাম্যস্তর পরিবর্তন হয়। অধ্যাপক ক্লার্ক মনে করেন জনসংখ্যা বিষয়ক কাম্যতার যে স্তর স্থির বিন্দু নয়, সেই বিষয়টি উনি বলেছেন যে কাম্যতার কোনো বিন্দু স্থির নয়। 5 নম্বরে বলা হয়েছে যে তত্ত্বটি অব্যবহারিক ও অবৈজ্ঞানিক। অধ্যাপক বি.কে সরকার এর মতে তত্ত্বটি অবৈজ্ঞানিক, তাই গুরুত্ব নেই এবং হিগস কর্তৃক সমর্থিত যে কাম্য জনসংখ্যা তত্ত্বের কোনো ব্যবহারিক মূল্য নেই। অর্থনীতিবিদ মিরডাল এর মতে কাম্য জনসংখ্যা তত্ত্বটি বর্তমান জগতের সাথে সম্পর্কবিহীন একটি কল্পনা প্রসূত ধারণা মাত্র।
সর্বশেষ যেটি বলা হয়েছে যে কাম্যতা ধারণাটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ ম্যানুয়েল গডলিফ এর মতে বিভিন্ন লেখক বিভিন্নভাবে কাম্যতাকে ব্যবহার করেন, যেমন অর্থনৈতিক কল্যাণ, জীবনযাত্রার মান, প্রকৃত আয় ইত্যাদি। এর ফলে কাম্য যে ধারণা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। কাম্য জনসংখ্যার তত্ত্ব সম্পর্কে উপরোক্ত বিভিন্ন সমালোচনা থাকায় অনেক অর্থনীতিবিদ একে কোনো তত্ত্ব বলে স্বীকার করেন না। তবে জনসংখ্যা এবং মাথাপিছু আয়, সর্বোচ্চ আয়, এই দুটি উপাদান দ্বারা কাম্যতা তথা সর্বোচ্চ মাথাপিছু আয় নির্দেশক যে জনসংখ্যা ধারণা অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া মেলথাজের তত্ত্ব নিরাশাবাদী, অর্থাৎ নিরাশাবাদী, ভীতিকর ও নিরানন্দময় ও অবাস্তব। সেই তুলনায় কাম্য জনসংখ্যার তত্ত্বের বিশ্লেষণে পটভূমি অধিকতর বাস্তব, বিস্তৃত ও যুক্তিনিষ্ঠ। এছাড়া জীবনযাত্রার মানের যে গতি নির্ধারণের কাম্য জনসংখ্যার যথেষ্ট ভূমিকা বিদ্যমান। তাই মেলথাজের তথ্যের অপেক্ষা কাম্য জনসংখ্যা তত্ত্বের আওতা পরিধি অনেক প্রসারিত। বাংলাদেশের জনসংখ্যা কাম্য কিনা, আমরা সেই প্রশ্ন যদি আসি যে কাম্য জনসংখ্যা তত্ত্ব দেশে প্রাপ্ত মোট সম্পদের প্রেক্ষিতে আলোচনা করা হয়। বাংলাদেশ এখনও অনেক প্রাকৃতিক সম্পদ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমানে প্রাপ্ত এদেশের সকল প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার এখনও হয়নি এবং মাথাপিছু আয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা কাম্যস্তর অতিক্রম করেছে কিনা তা বলা সম্ভব না হলেও বর্তমানে চরম দারিদ্রতা, তীব্র বেকার সমস্যা, পুষ্টিহীনতা, সামাজিক যে অবক্ষয় সহ জীবনযাত্রা নিম্নমানের যে ভয়াবহ চিত্র বিরাজ করছে, তাতে বাংলাদেশকে অধিক জনসংখ্যার দেশ হিসেবে স্বীকার করাই বাস্তবসম্মত। তাই বাংলাদেশের জনসংখ্যাকে কাম্য আকারে উপস্থাপনের জন্য দ্রুত জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের মাধ্যমে মাথাপিছু সম্পদ বৃদ্ধি ও জীবনযাত্রা মানের উন্নয়ন সাধন আবশ্যক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেলথাজের তথ্য এবং কাম্য জনসংখ্যার তথ্য, এই দুটি তথ্য তোমাদের মাঝে আজকে উপস্থাপন করলাম। তোমরা দুটি তথ্য পাশাপাশি অনুশীলন করবে এবং দুটি তথ্যের মধ্যে তুলনামূলক বিষয়গুলো তোমরা নিজেরা বাসায় অনুশীলন করবে। এবং আমি মনে করি যে মেলথাজ এবং কাম্য জনসংখ্যার তথ্য যদি তোমরা বাসায় অনুশীলন করলে এই সম্পর্কে অনেক ধারণা তোমরা লাভ করতে পারবে এবং এই ক্লাসটিও যদি তোমরা অনুসরণ করো তাহলে এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাসে এর ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ক্লাসে ক্লাস নেব। তো আশা করি পরবর্তী ক্লাসে তোমরা যুক্ত থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ।